জুলফিকার চলে গেল নিচে। দেখতে পায় ফালাক রুটি ছিঁড়ে সবজি দিয়ে খাচ্ছে আর নাক সিটকে রেখেছে। শুধু লবণ দিয়ে বরবটি আর গাজর সিদ্ধ, এটা আবার রুটি দিয়ে খাচ্ছে। ফালাক বাকিটা খেতে না পেরে বলে, গর্ভবতী নারীরা তেল মশলা খায় মিষ্টিমা। আমি দেখেছি নিজের চোখে, আমাদের আশ্রমে আসতো আগে। ওরা আমাদের সাথে গরুর মাংস খেয়েছিল। তার অবস্থা আর তোর অবস্থা এক নয়। তাছাড়া তোর স্বামীর বারণ আছে। ধুর, উনি তো থাকবেন না কয়দিন। এই কয়দিন মজার মজার খাবার পাবো তো। চৈতালি দেখল জুলফিকারকে, মুখ টিপে হাসছে। জুলফিকার গম্ভীর মুখে তাকিয়ে আছে। জুনায়েদ সওদাগর নিজেও এক পলক করে দেখছেন দুজনকে, আবার খবরের কাগজে মন দিয়ে রেখেছেন। রুবাইদা ফ্যালফ্যাল করে চেয়ে আছে ফালাকের দিকে। কিছু বলতে নিলে চৈতালির দিকে চোখ যায়। চৈতালি মুখ টিপে হাসছে দেখে ভ্রু কুঁচকে এলো। চৈতালির দৃষ্টি বরাবর তাকাতেই চুপসে গেল। ফালাকও উত্তর না পেয়ে বলে, এই তো একটু পরেই উনি চলে যাবেন। এখন আমাকে একটু তেল মশলা দিয়ে রান্না করা খাবার দিও। রুবাইদা চোখ খিচে ইশারা করে বলে। চুপ কর। ফালাক দেখেনি ইশারা, দেখলে সে চুপ থাকতো, না দেখেই বলে, কেন চুপ করব? আমার কষ্ট তো তোমার ছেলে বুঝবে না। সে তো দিব্যি এদিক ওদিক ঘুরে ভালো মন্দ খাবে, সাথে করে তোমার বানানো মজার মজার খাবার। আমি খাচ্ছি কিনা এই লবণে সিদ্ধ সবজি আর রুটি, সুযোগ তো একটু হলেও পাচ্ছি। এখন বাধা দিও না। চৈতালি এই বিপদের মধ্যে বিপদ যেন বাড়িয়ে দিল, বলে, কি খাবে শুনি? ওই তো কাল গায়ে হলুদে শুনলাম বিরিয়ানি করা হবে, সাথে নাকি টিকিয়া। আমাকে বেশি করে ঝাল ঝাল টিকিয়া দিও, আমার খুব ভালো লাগে খেতে। তাই? পুরুষালী গম্ভীর কণ্ঠ শুনেও ফালাক ধরতে পারল না। সে তো খুশিতে আত্মহারা হয়ে বলে, হ্যাঁ তাই। তাছাড়া আমি এই দুদিনে একটু বেশি করে মজাদার খাবার খেয়ে রাখলে উনি আসলে এগুলো খাবো। দুটো দিন তো শান্তি পাচ্ছি। রুবাইদা চোখ দুটো বড় বড় করে ফালাককে খোঁচা দিয়ে বলে। পেছনে তাকা। ফালাক পেছনে তাকালো। জুলফিকার রাগী দৃষ্টি নিয়ে চেয়ে আছে। ফালাক চুপসে গেল। জুলফিকার রাগী চাহনি দিয়ে কঠোর হয়ে বলে, এই বাড়িতে যে ওকে তেল মশলাযুক্ত খাবার দিবে তাকে এই দুদিন না খাইয়ে রাখা হবে। ফালাকের মুখ চুপসে গেল। জুলফিকার হুকুম দিয়ে দিয়েছে মানে সব শেষ। জুনায়েদ সওদাগর হালকা কেশে বলেন, মেয়েটা তো একটু। বাকিটা বলতে পারল না। জুলফিকার গম্ভীরভাবে বলতে শুরু করে, প্রশ্রয় দিবেন না আব্বিজান। এই মেয়ে অতিরিক্ত প্রশ্রয় পেলে মাথায় উঠে নাচবে। রাজা আর তার পোষা বানরের গল্প মনে আছে তো? এই মেয়ে ঠিক ওই বানর। ফালাক অভিমানী মুখটা গোমরা করে। জুলফিকার পাত্তা না দিয়ে বলে, আমি আসছি তাহলে। রুবাইদা দ্রুত বলে ওঠে, সে কি, খাবি না? না আম্মিজান। কেন? এই না বলে গেলি অল্প কিছু খেয়ে চলে যাবি? এখন খাওয়ার ইচ্ছেটা নেই। ফালাক অভিমানে উঠে দাঁড়ালো। রুবাইদার উদ্দেশ্যে বলে, তোমার ছেলেকে খেয়ে যেতে বলো, আমি পরে এসে খাবো। রুবাইদা হা হয়ে দুজনকে দেখে বলে, ছেলেটা এখন বের হবে, এই সময়ে দুজনের অভিমান করে বসে আছিস? তোমার ছেলের মুখটা একবার দেখো, যেন আমি একটা আসামি, অথচ আসামি তো সেই। কি করেছে ও? ফালাক চুপসে গেল। বললে তো কবেই বলতে পারত, এখন বলা সম্ভব না। জোহরার জন্য পারছে না। ওই জোহরাকে উদ্ধার করা প্রয়োজন। তাহলে ফালাক অনেক কিছুই জানতে পারবে। অন্তত হলেই জোহরার মাধ্যমে ফালাক নিজের জন্মস্থানটায় যেতে পারবে। ওখানেই আছে ওর মায়ের খুনি, মানে বাবার পাপের রাজত্ব। সেখানে গিয়েই আগে সব লণ্ডভণ্ড করবে ফালাক। না হলে জুলফিকার সওদাগর ঠিক হবার না, এটা ফালাক বুঝেছে। জুলফিকার গম্ভীর কণ্ঠে বলে, আম্মিজান, আপনার বৌমাকে পুরো খাবার শেষ করতে বলুন। মিষ্টিমা, তোমার ছেলেকে খেয়ে যেতে বলো। আম্মিজান, আপনার বৌমাকে বলুন যেন বেশি জেদ না ধরে। মিষ্টিমা, তোমার ছেলেকে বলো যেন আমাকে এভাবে হুমকি ধামকি না দেয়। আম্মিজান, আপনার বৌমাকে মুখ সামলে রাখতে বলুন। মিষ্টিমা, তোমার ছেলেকে। রুবাইদার মাথা ঘুরে উঠল। পাগল হয়ে যাবে ছেলে বৌমার মাঝে। দ্রুত বলে ওঠে, তোরা কি থামবি? কি আম্মিজান, কি মিষ্টিমা লাগিয়ে রেখেছিস? নিজেদের সমস্যা নিজেরা মিটিয়ে নে। বলেই চলে গেল রুবাইদা। যাওয়ার আগে জুনায়েদ সওদাগরকে সোফায় বসে থাকতে দেখে চোখ রাঙিয়ে বলে, আপনাকে কি দাওয়াত দিয়ে ঘরে ডাকা লাগবে? জুনায়েদ সওদাগর হতভম্ব হয়ে বলেন, ছেলে বৌমার ঝামেলার মধ্যে আমি আবার কেন আমার বউয়ের কাছে ঝাড়ি খাই? লিটন সওদাগর রসিকতা করে বলেন, এমনটাই হয়, বউ থাকা মানেই ঝাড়ি খাওয়া।
সবাই যে যার মতো চলে গেল। সুযোগ করে দিল ফালাক ও জুলফিকারকে। ফালাক মুখ গোমরা করে উপরে উঠতে নেয়, জুলফিকার হাত ধরে থামিয়ে বলে, খাবারটা শেষ করা হোক। খাবো না। না শুনতে চাইনি। আপনার কথাই চলবো নাকি? স্বামীর কথার অমান্য হতে নেই। স্বামী দেখাতে আসছে আরেকজন। বউয়ের মন বোঝে না, আবার স্বামী। মুখে মুখে তর্ক করা আমি পছন্দ করি না। করবো তর্ক? কি করবেন শুনি? মুখ সেরাই করে দেব। আপনি? বাকিটা বলতে না দিয়ে জোর করে ফালাককে নিয়ে গেল খাবার টেবিলের কাছে। চেয়ারে বসিয়ে দিল ফালাককে। ফালাক উঠতে নিলে ফালাকের হাঁটুর উপর একবার রেখে দিল। এটা পাতন না, যেন শক্তিশালী মোটা এক ইস্পাত। ফালাক বলে ওঠে, লোহার শক্তি নিয়ে ঘোরেন নাকি? এত শক্ত করে পা দিয়ে আটকে রাখছেন কেন? লাগছে তো। আরো লাগবে, চুপচাপ খা। খাবো না। ধীরে ধীরে কিন্তু জায়গাটা থেতলে যাবে, তখন আমাকে দোষ দিতে পারবি না। ফালাকের মুখটা চুপসে গেল। জুলফিকার খাইয়ে দিচ্ছে, চুপচাপ খেয়ে নেয় ফালাক। জুলফিকার নিজেও ওই একই সিদ্ধ সবজি দিয়ে গরম ভাত খেয়ে নেয়। ফালাক অবাকের সাথেই বলে, এ কি? কানের গোড়ায় চিল্লাবি না। আপনি এগুলো খাচ্ছেন কেন? মজা লাগে তাই। এগুলো মজা? তুই কি বুঝবি? আসলেই বুঝবো না। এসব অখাদ্য খাবার আপনার মজা লাগে বলেই আমাকেও সহ্য করাচ্ছেন। ভালোই বুদ্ধি হয়েছে তোর। এই বুদ্ধি নিয়ে চলিস, ভবিষ্যৎ অন্ধকার। ফালাক মুখ বেঁকিয়ে বসে থাকে। খাওয়া শেষ করে জুলফিকার উঠে দাঁড়ায়। গলা উঁচিয়ে ডাক দেয় রুবাইদাকে। রুবাইদা আসতেই বাকিরাও আসে। থালা ফাঁকা দেখে খুশি হলো। জুলফিকার সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। নীরবে দাঁড়িয়ে দেখছে ফালাক। গাড়ি চোখ থেকে সরে যেতেই ফালাক চারপাশ শূন্য বোধ করে। চোখ বেয়ে পানি পড়ে। রুবাইদা কাছে এসে বলে, এখন কান্না করছিস কেন? ফালাক এড়িয়ে গিয়ে বলে, কান্না করছি কই? বাইরে রোদের তেজ বেশি, তাই চোখটা জ্বলে উঠল। আমাদের কারো কাছে এই রোদের তেজ দেখা দিল না। আমার ছেলের বিদায় শুধু তোর চোখেই রোদের তেজ বাড়ছে। এভাবেই যেন তোদের মধ্যে থাকে সব সময়। ফালাক কথা না বাড়িয়ে ঘরে চলে যায়। মনটা ভালো নেই, কেমন যেন অস্থির লাগছে। কিছুই ভালো লাগছে না তার। চুপচাপ একা মুহূর্ত কাটাতে থাকে এই ঘরটায়। চারপাশে আছে শুধু জুলফিকারের স্মৃতি। অন্যান্য দিন জুলফিকার কাজে গেলেও এমন শূন্যতা কাজ করে না ফালাকের মধ্যে। আজকে করছে, কারণ আজকে জুলফিকার অনেকটা দূরে গেছে। ঘণ্টা 7 পর রাতের অন্ধকারে ঢাকার রমনায় এসে দাঁড়িয়েছিল জুলফিকার। ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বিশাল বহু হোটেল। এখানে আছে উন্নত ব্যবসা। এই হোটেলে আসার উদ্দেশ্য হলো দুবাইয়ের বড় শেয়ার হোল্ডার এই বিশাল বহুল হোটেলে থাকবেন। তার সাথে আলিশান কামরায় বসেই ব্যবসার আলাপ সারবে। নিজের বুক করা রুমে এসে ভালো লাগলো না। এসি চালানো, কিন্তু স্বস্তি পাচ্ছে না। গোসল করে অন্য এক কালো পাঞ্জাবি পরে গায়ে আতর দিল আর চোখে সুরমা। জুনায়েদ সওদাগরের সাথে কথা বলে চলে গেল সুইমিং পুলের দিকে। সুইমিং পুলে এসে জুলফিকার একাকী হারছিল। আচমকা পানিতে ঝাঁপ দিল কেউ। জুলফিকার সেদিকে চোখ রাখতেই দেখতে পায় পুলের স্বচ্ছ পানিতে এক মেয়ে সাঁতার কাটছিল। আধুনিক স্পটলেস সাঁতারের পোশাক, শুধু বুক থেকে হাঁটু অবধি ঢেকে রাখা সাদা কাপড়ে। মেয়েটি সাঁতার কেটে পুল থেকে মাথা উঠিয়ে চুলগুলো এমন ভঙ্গিতে কপাল থেকে আলতোভাবে সরালো যেন যে কেউ দেখলেই তার নেশায় পড়ে যাবে। মেয়েটির মুখ দেখে জুলফিকার চিনতে পারে, এই তো তাদের জমিদার বাড়িতে গিয়েছিল। যার নজরে এই পাগলা জুলফিকার ছিল রহস্য মানব। প্রেমেও পড়েছিল সে। আচমকা চৈতিকে দেখে অবাক জুলফিকার, কিন্তু মেয়েটা অবাক হয়নি। সে এক মৃদু হাসি ফুটিয়ে তোলে ঠোঁটের কোণে। সাদা রঙের সাঁতারের এই পোশাকটি ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। নেশালো দেখাচ্ছে তাকে। হিরোইন হলেও মন্দ লাগতো না, কিন্তু সে নিজেকে নৃত্যশিল্পী হিসেবে ধরে রাখতে পছন্দ করে। ঠোঁট কামড়ে হাসির সাথে ভেজা চুলগুলো হালকা নাড়াচাড়া দিয়ে এগিয়ে আসে জুলফিকারের দিকে। এগিয়ে এসে বলে, আমাদের আবার দেখা হলো। জুলফিকার চোখ সরিয়ে নেয়। নিজের মতো চলে যেতে নিলে চৈতি এগিয়ে এসে বলে, আমার সাথে কথা বলবে না? আমি বেগানা নারীদের সাথে কথা বলি না। জুলফিকার শান্তভাবে কথাটুকু বলে গম্ভীর হয়ে নিজেকে সরিয়ে নিতে চাইলে চৈতি বাড়াবাড়ি শুরু করে। তার উদ্দেশ্যেই আজকে রাতে জুলফিকারকে কাছে টানা। এই সব কিছু জহির সাজিয়েছে। পেছনে এক ক্যামেরাম্যান লাগানো আছে, যে অপেক্ষায় আছে জুলফিকার কখন এই মেয়েকে নিয়ে ঘরে যাবে, তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করবে। চৈতি এবার জুলফিকারের কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে বলে, আমি জানি তোমার আসল উদ্দেশ্য। এই জন্য তো তোমার বউ তোমার পাশে নেই। সে তোমাকে শেষ করে দিতে চায়। সাথে এটাও জানি এটা তোমার দ্বিতীয় বউ,
যাকে তুমি ভালোই বাসো না। জুলফিকার স্তব্ধ হয়ে দেখল এই মেয়ের দুঃসাহস। জুলফিকারের প্রতিক্রিয়া না দেখতে পেয়ে চৈতি সাহস পেল। ধরেই নিল জুলফিকার তার উষ্ণতায় মজেছে, যেভাবে অন্যান্য পুরুষ মানুষ নারীদের একটু ছোঁয়াতে গলে যায়। চৈতি ঠোঁটটায় বাজে ইঙ্গিত দিয়ে কামড়ে বলে, তোমার বউ তোমাকে যে মানসিক শান্তি দিতে পারে না, ওটা আমি দিব জুলফিকার। তুমি যা চাও আমি তাই দেব তোমাকে। আই লাভ ইউ সো মাচ। জুলফিকারের চোয়াল শক্ত হলো, সরে গেল চৈতির থেকে। আশেপাশে তাকিয়ে চলে যেতে নিলে চৈতি আবারও হাত ধরে যেই নিজের কাছে টেনে নেবে, অমনি চৈতির পেট বরাবর দিল এক লাথি। লাথি খেয়ে বেচারি পেট চেপে নিচে পড়ে গেল। চোখটা খিচে তাকালো জুলফিকারের দিকে। পেট ব্যথা বাড়ছে, পায়ে কি লোহা নাকি? চৈতি কিছু বলতে না পারলেও জুলফিকার খেপে গিয়ে শুরু করে, ঘরে সুন্দরী বউ রেখে তোর মতো নটি নিয়ে মনোরঞ্জন করার রুচি আমার নেই। চৈতি চোখ খিচিয়ে চিলিয়ে বলে, কি আছে তোমার বউয়ের মধ্যে যেটা আমার মধ্যে নেই? তোর যৌবনের যে কুরকুরানি দেখাস, আমার বউ সেই কুরকুরানি কাউকে দেখায় না। পরপুরুষের সামনে নিজের ইজ্জত ঢেকে রাখে। তফাৎ বুঝিস ঘরের বউ আর রাস্তার? চৈতির কান ঝলসে গেল। এই অপমান মেনে নেওয়ার না, নিজের ইজ্জত বিসর্জন দিয়ে সে এসেছিল জুলফিকারের মন জয় করতে। হলো তার উল্টো দাঁত খিচে বলে, তোমার বউ কোনোদিন তোমাকে মেনে নিবে না। আমি যেভাবে তোমাকে নিজের করতে চাই সেভাবে আর কেউই নিবে না। আমার বউ আমাকে মেনে না নিলেও সে আমার বউ হয়েই থাকবে। তোর মতো রাস্তার আমার সংসারের কালসাপ হতে আসলে সেই কালসাপ আমি উপরে দিতে জানি। বলেই আরেকটা লাথি মেরে চৈতিকে ছুঁড়ে মারে সুইমিং পুলে। এভাবে হুমড়ি খেয়ে পড়াতে পুলের পানি সব চৈতির নাকে মুখে ঢুকে যায়। জুলফিকার এবার চৈতির চুলের মুঠি ধরে বলে, এই চুলগুলো দিয়ে আমাকে দেখিয়ে লালুচিত করতে চেয়েছিলি তাই না হারামজাদি? বলেই মুখটা পুলের পানির মধ্যে চুবিয়ে ধরে। বেশ খানিক পর মুখটা উপরে উঠিয়ে দেয়। চৈতি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। তোর এই ভুল কাল আমার বউয়ের কাছে গিয়ে সর্বনাশ হয়ে যেত। যে আমার সর্বনাশের কারণ হবে তাকে তো এখন বাস খেতেই হবে। বলেই ভেলকি হাসি দিয়ে জুলফিকার এভাবে আরও কিছুক্ষণ চুবুনি দেয় চৈতিকে। বেচারি পারছে না নিঃশ্বাস নিতে, কখন না জানি দম আটকে মরেই যায়। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজন স্টাফ দ্রুত চলে আসে। ওরা জুলফিকারকে আটকাতে চাইলে জুলফিকারের শক্তির সাথে পারে না। জুলফিকার ওদের দিকে হিংস্র চাহনি দিয়ে বলে, হোটেলের সবাই ভয় পায়। জুলফিকারের কাছে মাফ চাইল, জানালো এমন ভুল হবে না। তারা বুঝতে পারেনি এমন কিছু ঘটবে, পুলিশে জানাতে বারণ করা হলো। জুলফিকার যে কৌশল অবলম্বন করলো এটা কেউ বুঝলো না। এতক্ষণ তারা ক্রাইমে নিজেকে ফাঁসানোর থেকে উদ্ধার করার কৌশল ছিল এই কথাটুকু। এমনকি ছলে বলে ফুটে ডিলিট করার হুমকি দিল সে। বাধ্য হয়ে তারা তাই করল। চৈতির সাথে থাকা লোকের মাধ্যমে সবকিছু শুনে জেহেরের মাথা গরম হয়ে গেল। কলকেটে ড্রেসিং টেবিলের পাশে দিল এক লাথি। হিসিস করে আয়নায় তাকিয়ে চোখের চশমা ঠিক করে বলে, তুই আমাকে বারবার হারাতে পারবে না জুলফিকার। এই গুপ্তধন আমার হবে। আমার থেকে সবকিছু তুই কেড়ে নিবি আর আমি সহ্য করে যাব? এটা হবেই না। তুই সর্বপ্রথম আমার ভালোবাসা আমার থেকে ছলে বলে কেড়ে নিয়েছিস। আমি তোকে কতটা আবেগ দিয়েছি জানিয়েছিলাম যে আমি ভালোবাসি ফালাককে, আর তুই কিনা জেনে বুঝে নিয়ে নিলি। একবার হারিয়ে দিলি তো, কিন্তু বেশি দিন পারবি না। আমি একটা সুযোগ বুঝে তোকে হারিয়ে দেব। সর্বহারা হবি তুই। এটা জাহের সদাগরের ওয়াদা। রাতের বেলা ঘুম আসে না ফালাকের। একবার এপাশ আরেকবার ওপাশ করছে। বাম পাশ ফিরতেই তামান্নাকে দেখে মনটা বিষণ্ণ হলো। এতদিন পাশের লোকটা তাকে জাপটে ধরে শুয়ে থাকতো। জোর করে যে লোক তাকে নিজের মাঝে আঁকড়ে রাখতো, আজ সে অভ্যস্ত। পেটের মধ্যে থাকা অস্তিত্ব আজ যেন বিরক্ত করছে। সেও কেমন বেড়ে উঠেছে আর ব্যথা বাড়িয়ে দিচ্ছে। এ তো 5 মাস শেষ করে 6 মাস চলছে। ফালাক উঠে বসে, পেটে হাত দিয়ে বিড়বিড় করে বলে, তুইও কি তোর বাপকে স্মরণ করছিস? স্মরণ করে লাভ নেই। ওই লোক তোকে চায় না রে, এমনকি তোর মাকেও ভালোবাসে না। শুধু একটু মাখো মাখো প্রেম দেখিয়ে নিজের কাছে রাখে, যেন সময় এলেই আমাদের শেষ করে দেবে। তোর বাপ একদম ভালো না। পেটে আবারও ব্যথা পেল। লাথি মারল বোধ হয়। এই কয়েক মাসে লাথি মারছে ভাবা যায়। বাবার হয়ে নালিশ শুনবে না সে। ফালাক অবাকের সাথে বলে, তুই ওই বাজে লোকটার হয়ে আমাকে লাথি মারলি? রক্তের টান বুঝি এটাকেই বলে? অতপর ফালাক একটু কাঁদো কাঁদো হয়ে বলে, তোর ওই পাপী বাপটাকে আমিও একটু একটু স্মরণ করি,
কি জানি লোকটা এখন কি করছে, ওনার সাথে কথা বলার তো উপায় নেই। মাঝে মাঝে নিজের উপর নিজেই ক্ষিপ্ত হই, কেন আমি তাকে ঘৃণা করতে পারি না? সে তো পাপী, পাপীকে ভালোবাসতে নেই। আমি কিনা ফেসে গেলাম। তবে তুই চিন্তা করবি না, আমি একটা না একটা উপায় বের করবই। পাপী ব্যক্তি যেমন পৃথিবীতে আছে, পাপীকে ভালো পথে আনার উপায়ও তেমন আছে। আমি তোর আব্বিজানের মনকে আগে নরম করব, তাকে এই পাপের রাস্তা থেকে সরিয়ে আনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার সহায় হবেন। শুধু আল্লাহর কাছে একটা জিনিসের জন্য দোয়া কর, যেন তোর নানির মৃত্যুর জন্য তোর বাবা দায়ী না থাকে। উনি যদি সত্যি আমার মাকে খুন করে নিজের পাপের রাজত্বের জন্য, তবে আমি তাকে কোনো মতেই ক্ষমা করব না। আমি লোকের কথা বিশ্বাস করি না। সেদিন তোর বাপের মুখে যতটুকু শুনেছি ততটুকু আমি মেনে নিয়েছি। বাকিটা যতদিন না তোর বাবা স্বীকার করছে বা প্রমাণ পাচ্ছি, তার বিরুদ্ধে আমি কাউকে বিশ্বাস করি না। এই পৃথিবীতে সবাই স্বার্থপর, নিজের স্বার্থের জন্যই মিথ্যা রটায় বেশি। আমি ওই মিথ্যাকে নিজে যাচাই করব। চোখের পানি ফেলে ফালাক অজু করতে গেল ভারী পেট নিয়ে। জায়নামাজ বিছিয়ে চেয়ার নিয়ে বসলো। এখন আর পারে না দাঁড়িয়ে নামাজ পড়তে। পেটটা ফুলে আছে, কষ্ট হয় ওর। শরীর আগে থেকে শুকিয়ে গেছে, তবে দুদিন বেশ ভালোই লাগছে। হয়তো জুলফিকারের যত্নে নামাজে ফালাক মোনাজাতি শুধু সন্তানের সুরক্ষা ও স্বামীর ভালো পথে আসার জন্য দোয়া করে। ফালাকের সুখ বলতেই এই দুজনের সাথে থাকা। কোনো নারী পারবে না তার গর্ভের সন্তানকে হারাতে। ফালাক নিজেও পারবে না, সে মাতৃত্বের স্বাদ পেতে অস্থির। ঘন অন্ধকার চারপাশ। কবরস্থানের মধ্যে ঢুকেছে জুলফিকার। হাতে সে লাল কাপড়ে মোড়ানো মধুজার ফুসফুস। কবরস্থানে আছেন একজন মুরব্বী, তিনি কবিরাজি করেন, তবে সেটা বুঝে শুনে। কোনো খারাপ কাজে লিপ্ত নেই, অথবা কারো উপকারের বিনিময়ে টাকা নেন না। তার বিষয়ে আশেপাশের তেমন কেউ অবগত না। জুলফিকার তার খোঁজ পেয়েছে অলিওরের মাধ্যমে। তার নাম তাকবীর, লোকে তাকবীর হুজুর বলে। কয়েকবার হজ করেছে, মানুষকে ইসলামের পথ অনুসরণ করার জন্য আগ্রহ দেখান। মসজিদে গেলেই তার দিকে যে তাকাবে সেই সম্মানের সাথে হাসি দেবে, এটাই তার প্রাপ্তি। জুলফিকার এগিয়ে এসে সালাম দিল। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার খোঁজ পেলে কিভাবে তুমি বাবা? জুলফিকার মৃদু হেসে বলে, যেভাবে আপনি মৃত ব্যক্তির কোনো অংশ নিয়ে কালো জাদু করা হলে সেই জাদু থেকে মৃত ব্যক্তিকে রক্ষা করেন, ঠিক সেভাবেই অনেক কষ্টে অনেক সময় ব্যয় করে খোঁজ পেয়েছি আপনার। আমার বাপের একটা বোঝা বয়ে বেড়াচ্ছি, দয়া করে আমাকে মুক্ত করুন। হাতে এটা কি? এক মানবীর শরীরের ফুসফুস। অনেক কষ্টে এটা জোগাড় করেছি। তার শরীরের হাড় গোড় দিয়ে কালো জাদু করা হচ্ছে হুজুর। বাকি হাড়গোড় উদ্ধার করতে পারোনি? পেরেছি, কিন্তু এগুলো এখন অস্ত্র হিসেবে তৈরি হয়েছে। সে এক লম্বা কাহিনী। আপনি তাকে এই পৃথিবী থেকে মুক্ত করুন। এই পৃথিবীতে তার শরীরের অংশ নিয়ে এত নোংরা কাজ হয়েছে যে তার আত্মা এখনো আশেপাশে ঘুরু ঘুরু করে ও অনেকের ক্ষতি করেছে। মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে তার আত্মা। এটা তার হাতে নেই, আছে অন্যের হাতে। তাহলে আমি পারবো না বাবা। ভ্রুকুসকে জুলফিকার বলে, কেন? যার হাতে তার আত্মা বন্দী, তাকে যে আগে বন্দী রাখতে হবে। জুলফিকার এবার শান্তির নিঃশ্বাস ছেড়ে বলে, তাকে আমি আটক করেছি, সে এখন এসব জাদু টোনা করার ক্ষমতায় নেই। তবে তাকে আমি আবারও মুক্ত করে দেব। কপালে ভাঁজ ফেলে তাকবীর হুজুর বলেন, মুক্ত করবে কেন? তার নিকটে আমার আরও এক মৃত ব্যক্তির খোঁজ আছে যে। তুমি তাকে মুক্ত করলে সে তোমাকে ক্ষতি করবে। এরা ভালো মানুষ নয়। যারা মৃত ব্যক্তির শরীরের অংশ নিয়ে জাদুটোনা করে, ওরা সর্বশক্তিমান জাদুকর। ওদেরকে আটক রেখেই সবকিছুর উদ্ধার করতে হয়। সে আরও অনেকভাবে অনেক কিছু করেছে। বেশি দূর আগাবার আগেই আমি তাকে দেখিয়েছি তার থেকেও বড় পাপী আমি। আবারও দেখাতে হবে। এমনকি এই পৃথিবীতে আমার পাপের রাজত্ব আছে, এটাই তার জানা। আমি তার পথের প্রতিপক্ষ হয়ে তাকে শেষ করতে চাই। তুমি বড় গোলক ধাঁধা। অথচ এই গোলক ধাঁধা থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা আমার। তাকবীর হুজুর এবার লাল কাপড়ে ঢেকে রাখা কাচের কৌটো নিলেন। তিনি জুলফিকারের দিকে চেয়ে বলেন, উজু আছে তোমার? জি। লাল কাপড়ে মোড়ানো দেখেই বোঝা যাচ্ছে তুমি এই মানবীর থেকে মানুষকে বাঁচানোর জন্য অনেক কিছু করেছ। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি তাদের জাদুটোনা দূর করবার। নিজেকে মাসের পর মাস ঘরবন্দি রেখেছি, রূপ নিয়েছিলাম এক পাগলের, ধোকা দিয়েছি কাছের মানুষের, মুখোশ পড়ে আছে এক জালিমের। চোখের কোণা যেন জলজল করছে জুলফিকারের। তাকবীর হুজুর বলেন,
তোমার কষ্টের সফলতা তুমি অর্জন করতে পারবে। চলো আমার সাথে, কিছু দোয়া পাঠ করতে হবে। তারপর নিয়ম অনুযায়ী সব করে এই ফুসফুস কবর দিলে ওরা আর এই মানবীর শরীরের অংশ কাজে লাগাতে পারবে না। একে একে সব নিয়ম পালন করে জুলফিকারের চোখটা বন্ধ করে বড় এক নিঃশ্বাস নেয়, মনে মনে বলে, তুমি এক পাপী মানবী ছিলে। পতিতা থেকে এসে আলালে আমার আর মির্জাফরের কথা শুনে সেজেছিলে আবার মেহবুবা। বুঝতেও পারিনি আমার কাছে তুমি ধরা পড়েছ। ইচ্ছাকৃত সাদাসিধা আর অকর্মা সেজেছিলাম। সেই সুযোগ কাজে লাগালো আমার ভাইটা। তোমাকে ফালাক ভেবে আমার বিপরীতে যাওয়ার জন্য উস্কে দেয়, তুমিও তাতে উস্কে যাও। ও ভেবে নেয় আমি হেরেছি, তুমি ভেবে নাও বড় ভাইয়ের থেকে ছোট ভাইকে পেলে জীবনে অর্থ সম্পদ দ্বিগুণ পাবে, আর মাঝে দিয়ে আমি তোমাদের সাথে ভিন্ন খেলায় অংশগ্রহণ করি। আমাদের মিথ্যা বিয়ের ব্যাপারটা তুমি ধরতেও পারোনি। লেখাপড়া না জানা তুমি ভুল এক কাগজে সই করো। মির্জাফরকে বড় দাড়ি মোচ পড়া অবস্থায় কাজই ভেবে নাও। আমার মুখ থেকে কবুল শব্দটা অবধি বের হয়নি, অথচ সেই মুহূর্তে নিজেকে জিতে যাওয়া এক নারী ভেবে নাও। রাতের বেলা যে দুধের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে, আমি ওটা পান করতাম না, কারণ আমি তো জানি তুমি এই সওদাগরের মহলে ঢুকেছ আমাকে টপকে আমার সম্পত্তি নিয়ে আমার ভাইয়ের দিকে নজর দিতে। সে আমার থেকে সুদর্শন বেশি, আমি কালো, সে ফর্সা, আমার মধ্যে নেই তার মতো আধুনিকতার ছাপ। নারী তো আমার থেকে তার প্রতি বেশি আগ্রহ দেখাবে। এটা নিয়ে আমার আফসোস নেই, কারণ আমাকে সেই মেনে নিয়েছে যাকে আমি চাই। আমার রূপ বা আমার আধুনিক চলাফেরা না, বরং সে আমার উপর এমনিতেই ফেসেছে। তুমি আমার এত বড় ক্ষতি করতে এসেও আমার উপকারে এসেছো। বিনিময়ে তোমাকে পৃথিবীর জালিমদের হাত থেকে রক্ষা করলাম। তবে যে অস্ত্র ওরা তোমার শরীরের হাড় দিয়ে বানিয়েছে, আমি এটা দিয়েই ওদের বিনাশ করব। ওই অস্ত্রের থেকে আমি সব জাদুটোনা উড়িয়ে নিয়েছি। তোমাকে মুক্ত করলাম মধুজা, পারলে আমার অভিনয়ের জন্য ক্ষমা করো। আমি আমাকে বাঁচাতে তোমাকে যেটুকু ব্যবহার করেছি তার জন্য মাফ চাইছি। আমার পাপ কাজের থেকে নিজেকে মুক্ত করতে চাই। আমি পাপী ছিলাম, এখন মুক্তি চাই, কিন্তু মুক্তি আমাকে পেতে হলে আগে শয়তানের বিনাশ করা প্রয়োজন। নতুন দিনের সাথে হাসির রেশ বাড়ল সওদাগর মহলে। বিকেলবেলা কেনাকাটা করে বাড়িতে ফিরলেন জাহানারা সওদাগর। চিত্রা, চৈতালি ও তাহির সমস্ত জিনিস হলরুমের সোফার সামনে বড় টেবিলটায় রাখা। সবাইকে দেখানো হবে বিয়েতে বর বউয়ের জন্য কি কি কেনা হলো। জাহানারা খুশি খুশি মুখে প্রথমে হলুদের লেহেঙ্গা দেখিয়ে বলে, এটা চিত্রার জন্য। এটা পরে একেবারে হলুদ আর মেহেদি দেওয়া হয়ে যাবে। বিয়ের লেহেঙ্গা কাল আসবে, আমাদের জন্যেও কেনাকাটা আছে। তামান্না রান্নাঘর থেকে বের হলো মাত্র। জাহানারা দেখা মাত্রই খুশি মুখ করে এগিয়ে বলে, ভাইয়ের বিয়েতে কোথায় থাকিস বলতো? কেনাকাটা করেছি, দেখবি আয়, তোর জন্যও অনেক জিনিস কিনেছি। তামান্না হাত ছাড়িয়ে গম্ভীর মুখে বলে, আমার দেখতে ইচ্ছে করছে না, তোমাদের ব্যাপার তোমরা বুঝো। জাহানারা রেগে গেল। তাহের চেয়ে রইল তামান্নার দিকে, ধীর কণ্ঠে বলে, কিছু হয়েছে তোর? আমার কিছুই হয়নি ভাইয়া, শুধু তোমার বিবেকের সমস্যা হচ্ছে। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, তোরা তোদের মতো এগিয়ে যা, আমি আমার মতো থাকি। তামান্না খাবার নিয়ে গেলে রুবাইদা এগিয়ে এসে জাহানারার উদ্দেশ্যে বলে, ও এমন করছে কেন? কি জানি, আর যাই হোক ওর দিকে পাত্তা দেওয়া যাবে না। চলো তো, ছোটদের দিক না দেখে আমরা আমাদের মতো কাজে লাগি। ভাই বোন কি করেছে তারাই বুঝুক। ফালাকের জন্য খাবার এনে ঘরে ঢুকতেই ফালাক বলে, তুমি অমন ব্যবহার করলে কেন? তোমার ভাই তো কষ্ট পাবে। তামান্না ভাবলেই ক্ষীণ হয়ে বলে, ওর কর্মে এমনিতেই ভবিষ্যতে কষ্ট আছে। ভালোবাসাহীন জীবন সুখের হয় না। তুমিও কি কাউকে ভালোবাসো? মোটেই না। তবে একটা কথা বলবো, কাউকে বলবে না বলো? ফালাক ধীর চাহনি দিয়ে বলে, বলো। আমাকে একজন ভালোবাসি বলেছে, তাকে তুমি চিনো, দেখেছো তাকে। সে বলেছে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দিবে, টুকটাক কথা হয় আমাদের, কিন্তু আমি প্রেম করি না। আবার বলতে পারো তার প্রপোজে রাজি হইনি। জাহানারা সওদাগর এসেছিল মেয়ের মধ্যে কি চলছে জানতে। দরজার কাছে এসে এসব শুনে আড়াল হয়ে দাঁড়ালেন। কি বলে এটা শুনবে। ফালাক ভ্রুকুটি করে বলে, ভালোবাসো না, কিন্তু কথা বলো।
আরে আমি তো সেলিব্রিটি ভেবে অ্যাড হই, এটুকু উৎসাহ তো থাকেই যে একজন নামকরা ব্যক্তির সাথে আমার অ্যাড আছে। সে কে? তামান্না লাজুক ভাব দেখিয়ে বলে। নিশাত খান। জাহানারা সওদাগরের চোখটা খুশিতে চকচক করে ওঠে। ওখানেই দাঁড়িয়ে শুনছে। ফালাক বলে ওঠে, নায়ক? হ্যাঁ, কিন্তু উনি বলল বর্তমানে যে সিনেমা করছে এটাই তার শেষ সিনেমা, এরপর শুধু প্রডিউসার হিসেবে থাকবেন। আমাকে বিয়ে করতে আগ্রহ দেখায়। আমি স্পষ্ট জানিয়েছি ওসব প্রেম আমায় দিয়ে হবে না। যদি বিয়ে নিয়ে ভাবে তো আমার বাসায় জানাতে। উনি রাজি হয়েছেন। এই তো 1.5 মাসের মতো আছে, এরপর আসবেন। যদি বাসা থেকে বড়রা রাজি হয় তো আমিও রাজি, না হলে না। ফালাক মৃদু হেসে বলে। দেখো, যেটা ভালো হয় সেটাই হোক। জাহানারা ওখান থেকে সরে গেল। মেয়ের কপাল খুলেছে, এটাই তার জন্য অনেক। নিশাত খানের যে অর্থসম্পদ তাতে কর্ম না করেও 3 বংশ পার হবে। বাইরে চিৎকারের শব্দ পাওয়া যাচ্ছে। ফালাক ও তামান্না ভরকে গেল। স্পষ্ট শোনা যাচ্ছে ফরহাদের কণ্ঠ। পাহারাদার আটকে রেখেছে তাকে। পাহারাদারের কথা, আমাকে সেজকর্তা ও আপামনি করা আদেশ দিয়েছেন আপনাকে এই বাড়িতে ঢুকতে না দেওয়ার জন্য। ফরহাদ তবুও জোরে চিৎকার দিচ্ছে। জুনায়েদ সওদাগরকে উদ্দেশ্য করে কতবার ডাকছে, কারো খোঁজ নেই। উল্টো পাড়া প্রতিবেশী হাজির। সবাই ছুটে এলো। সবার আগে জাহানারা মুখটা বেঁকিয়ে বলে, কি ব্যাপার, বউ না নিয়ে সওদাগর মহলের দুয়ারে কি? তোমার তো দেখি জবানের ঠিক নেই। আমার বউ ভিতরে, তাই বউ নিয়ে আসার প্রয়োজন নেই। ভিতরে ঢুকতে দিন, বউকে দেখাচ্ছি। জাহানারা চোখ রাঙিয়ে বলে, থাপড়ে গাল লাল করে দিব। আমার বৌমার দিকে নজর দিবে না। বিদায় হও ফকিন্নির ছেলে। এই জাহানারা সওদাগর আমার বংশ নিয়ে কথা বলবে না। আমি মির্জা বংশের ছেলে। আমার বাপ বেঁচে থাকলে আজ গরিব না, বরং আরাম আয়েশের জীবন কাটাতাম। সে যেটা হয়নি ওটা নিয়ে আমার সামনে ভাব দেখাতে হবে না। এর মধ্যে বেরিয়ে আসেন লিটন সওদাগর। ফরহাদের ব্যবহার দেখে ক্ষিপ্ত। এসেই ধমকে বলেন, বেয়াদব, বাবা মা নেই বলে করোনা হতো তোমার উপর, তুমি কিনা আজ দেখিয়ে দিলে তোমার মতো অনাথ কখনো ভালো শিক্ষা পায় না। ফরহাদের মানে লাগলো, তবুও নিজেকে সামলে বলে, আমার কিছু কথা আছে আপনাদের সাথে। কিসের কথা? তোমার সাথে কোনো কথা নেই আমাদের। জুনায়েদ সওদাগর ও জুবাইর সওদাগর বাড়িতে চলে এসেছেন। রুবাইদা কল করে জানায় জুনায়েদ সওদাগরকে। ফরিদা জানায় জুবাইর সওদাগরকে। দুজনেই বড় দরজার ওপাশে ফরহাদের পিছে দাঁড়িয়ে। ওনাদের দেখামাত্র দারওয়ান দরজা খুলে দেয়। ফরহাদ এই সুযোগে ঢুকে পড়ে। জুনায়েদ সওদাগর সকলের দিকে চেয়ে ফরহাদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, শুনলাম তুমি নাকি ঝামেলা করছো, কি হয়েছে? গ্রামের অনেকেই উপস্থিত হয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েক মহিলার নজরে আসতেই একে একে কয়েক বাড়িতে জানায়। একবারই দুবারই করে পুরো এলাকা জানাজানি হয়েছে। সবাই একে একে এগিয়ে আসে তামাশা দেখতে। ফালাক ও তামান্না আসতেই অবাক। গ্রামের লোকেদের আসার সাথে একটা হট্টগোল লেগেছে, সেই সাথে চিৎকার চেঁচামেচি। চিত্রার নিজেও এসেছে। পাশে আছে তাহির। সেদিকে বিরক্তর চাহনি দেয় তামান্না। ফরহাদ যে চিত্রার দিকে এগোতে নেবে, লিটন সওদাগর বাধা দিয়ে আস্তে করে কানের কাছে বলেন, আমার মেয়ের থেকে দূরে থাকো। ফরহাদ অবাক হয়ে বলে, আপনি জানেন? জানি, এবং তাই তোমার থেকে ওকে দূরে রাখছি। ফরহাদের মুখ চুপসে যায়। অনুরোধের সুরে বলে, আমি আপনার মেয়েকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, সুখে রাখবো আমি ওকে। আপনি মেনে নেন আমাদের, আমার অনুরোধ আপনার কাছে। কোন সাহসে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? কি আছে তোমার? কি দিয়ে খাইয়ে পরিয়ে রাখবে তুমি আমার মেয়েকে? আমি আপনাদের মতো অট্টালিকা করতে পারবো না, কিন্তু আমার যে কুঁড়েঘর আছে ওটাই রানী করতে পারবো আপনার মেয়েকে। জাহানারা সওদাগর ব্যঙ্গাত্মক হয়ে বলেন, ওর মুখে ওসব কথাই বেশি আসে। ছোট্ট থেকে দেখছি তো ওকে। ওই তো দোকানের মধ্যে টিভিতে বাংলা সিনেমা দেখে বড় হয়েছে। বাবা মারা যাওয়ার পর দোকানেই আশ্রয় পায়। নিজের বলতে কিছুই নেই, আবার সওদাগর মহলের মেয়েকে রানী করবে। ওটা বস্তির মেয়েকে রানী করার স্বপ্ন দেখলে মানায়। বড় বাড়ির মেয়েরা ওই পরিবেশে হয়ে ওঠে চাকরানী। ফরহাদের মাথা গরম হয়ে ওঠে। নিজেকে সামলে বলে, শুধু আমি আপনার মেয়েকে একা ভালোবাসি না,
সেও আমাকে ভালোবাসে, জিজ্ঞেস করে দেখুন। জুনায়েদ সওদাগর ভ্রুকুসকে এগিয়ে এসে চিত্রার উদ্দেশ্যে বলেন। এগুলো কি সত্যি? চিত্রা চুপ করে আছে। জুনায়েদ সওদাগর আবারও প্রশ্ন করেন। কি হলো, উত্তর দাও। চিত্রা কেঁপে উঠে বলে, না। না শব্দটা যেন ভুল শুনল ফরহাদ, সাথে ফালাক ও তামান্না, এমনকি লিটন সওদাগর। সবাই তাকিয়ে আগে চিত্রার দিকে। ফরহাদ এগিয়ে এসে প্রশ্ন ছুঁল। কি বললা? চিত্রা আবারও চুপ করে আছে। ফরহাদ এগিয়ে আসতে নিলে তাহের আক্রমণ করে ফরহাদকে, ঘুষি মেরে দূরে সরিয়ে দেয়। ফরহাদ ছিটকে পড়ে মাটিতে। মর্জিনার কষ্ট হয় এমন দৃশ্য দেখে। হাজার হোক ভাই তো হয়, চাচাতো ভাই হলেও ভাই। মর্জিনা হাত উঁচিয়ে থেমে যায়, অতপর রুবাইদার দিকে এগিয়ে এগিয়ে বলে, আমার ভাইজানকে থামান গিন্নিমা, ভাইজান ব্যথা পাই, ভাইজানের ভুল হয়েছে, তারে বুঝে পাঠাই দেন। তাহের হিস করে বলে, প্রথমে মহলে ঢুকেই আমার আম্মিজানের সাথে উঁচু গলায় কথা বলিস, আবার এখন আমার হবু বউয়ের দিকে নজর দিস, তোর সাহস তো কম না? বেশ কিছুক্ষণ ধরে মার খাওয়ার পর ফরহাদের নিজেও পা দিয়ে লাথি মারে তাহিরের বুকে। উঠে দাঁড়িয়ে বলে, গরিব বলে মার খেয়ে যাব নাকি? আমার গায়ে বুঝি শক্তি নাই? আমি গুরু শিষ্য হই, আমি ভুলে যাবেন না। জুনায়েদ সওদাগর এবার চড়া গলায় বলেন, এখানে গুন্ডাগিরি দেখানো চলবে না, যেটা বলার ভদ্রভাবে বলো। আর তাহের, তুমি ওর কাছে ক্ষমা চাও। তোমার সাহস দেখে আমি অবাক। হুট করে গায়ে হাত তোলাটা কোনো সভ্যতার পর্যায়ে পড়ে না। তাহের মাথা নিচু করে জাহানারা সওদাগর এগিয়ে এসে বলে, আমার ছেলের দোষ কোথায়? ওই ছেলেটা কেন আমার ছেলের হবু বউয়ের দিকে এগুতে নেয়? আমার হবু বৌমা তো বললই ওই ছেলেকেও ভালোবাসে না। এর সমাধান করা হবে বলেই জুনায়েদ সওদাগর এগিয়ে এসে বলেন। দেখো মিরাজ, একটু কেসে বলেন, ফরহাদ দেখো ফরহাদ, তোমাকে আমরা বাড়ির একজন মনে করি। এখানে জুলফিকার না থাকলেও তোমার জন্য আমি আছি, কিন্তু তুমি শুধু সত্যিটা বলো। ফরহাদ দীর্ঘশ্বাস নিয়ে বলে, আমি আর চিত্রা একজন আরেকজনকে ভালোবাসি, 4 মাস ধরে আমাদের সম্পর্ক চলে। জুনায়েদ সওদাগর যেন আকাশ থেকে বললেন, এরা যদি একজন আরেকজনকে ভালোই বাসে তাহলে আরেক জায়গায় চিত্রার বিয়ে হবে কেন? এর মাঝে বাড়িতে উপস্থিত হয় জেহের। ফরহাদের দিকে এগিয়ে এসে বলে, চিত্র তো বললেও তোমাকে ভালোবাসে না, তাহলে কিভাবে সম্পর্ক হয় তোমাদের? ফরহাদ সাহস জুগিয়ে বলে, এটা ওকেই জিজ্ঞাসা করেন। জেহের মৃদু হেসে চিত্রার দিকে এগিয়ে গিয়ে বলে, তুমি আর মির্জাফর কি 4 মাস কোনো সম্পর্কে ছিলে? চিত্রার সোজা উত্তর, না। ফরহাদের পা পিছিয়ে গেল, অবাকের সাথে বলে, নিখুঁতভাবে মিথ্যা কথা। এই বাটুল ছেড়ি, তুমি নিজেই তো আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আমার সাথে সংসার করবে বলেছিলে। কবে? চিত্রার কথা শুনে ফরহাদের মাথায় যেন বজ্রপাত হলো, সাথে তামান্না ও ফালাকির। মর্জিনা বলে ওঠে, আমার ভাইজান মিথ্যা বলে না। জিহির চোখ গরম দিয়ে তাকায়, শান্তভাবেই বলে, তাহলে কি চিত্র মিথ্যা বলেছে? পাড়ার লোকজন চেয়ে চেয়ে দেখছে। কেউ কেউ বলছে ফরহাদের কান্নায় সত্যতা প্রকাশ পায়, তো কেউ কেউ বলছে এগুলো ছলনা। মর্জিনা মুখ নিচু করে জেহের হাতে থাকা বাক্স নিয়ে চিত্রার সামনে ধরে বলে, তোমার পছন্দ করা গহনাগুলো এনেছে। বিয়েতে গহনে নগদ 10 ভরি স্বর্ণের গহনা ও 20,101 টাকা পাবে। এটাই গহনেও তার বাবা মার চাওয়া, মানে আমাদের সাথে হিসাব করে এটাই স্থগিত করা। আজ সকালে চিত্রের পছন্দের গহনা জেনে এগুলো আনলাম। যদি চিত্রা বিয়েতে রাজি না থাকতো তাহলে 10 ভরি স্বর্ণের গহনাও নিত না। ফরহাদ খেপে গেল, চিত্রার দিকে তাকিয়ে বলে, এই 10 ভরি গহনার জন্য আমাকে ভুলে গেলে? চিত্রা ভ্রু কুঁচকে তাকালো, বিরক্ত প্রকাশ করলো যেন ফরহাদকে এখন সহ্য হচ্ছে না। এক পলক গয়নার দিকে তাকিয়ে হেসে দিল, যেন এই গয়না তার কাছে সব। ফরহাদ চোখ থেকে কয়েক ফোঁটা পানি ছেড়ে দেয়। এখানে উপস্থিত সকলে দেখছে পুরুষ মানুষের চোখের পানি, যেটা লঘুমুখে শোনা যায়। পুরুষের চোখে পানি থাকে না। মায়া হলো ফালাকের, এতদিন বোনের সম্মান দিয়ে কাছে রেখেছে। হ্যাঁ, গাদ্দারি করেছে জুলফিকারের সাথে, কিন্তু অসৎ মনে না। ফালাককে তো সুস্থ জীবন দিতে চেয়েছিল শুধু। যে ভালোবাসার কথা শুনে পরিবর্তন হলো, সেই ভালোবাসা আজ গহনার কাছে হেরে গেল। ফালাকের চোখ দিয়েও পানি পড়তে শুরু হয়। বড় দরজার কাছে এসে এসব দেখে হতভম্ব লিমন ও রোহিণী। কাল থেকে লিটন সওদাগর তাকে কল করে,
আসামি ধরার ব্যস্ততায় কথা হয় না। আজকে সময় করে কল দিতেই জানতে পারে চিত্রার বিয়ে আর একদিন পর। জানা মাত্রই ছুটে এলো। লিমন জানে নিয়ে ফারহাদের সাথে চিত্রার সম্পর্কের কথা, কিন্তু চিত্রার মতো মেয়ে যে তাহিরকে বিয়ে করতে রাজি এটা মানতে নারাজ। লিমন আসা মাত্রই সব শান্ত হলো। লিটন সওদাগর হাফ ছেড়ে বাঁচলেন যেন। এগিয়ে এসে লিমনকে উদ্দেশ্য করে বলেন, তোমার বোনের পরশুদিন বিয়ে, এর মধ্যে পুরো এলাকার সামনে আমাদের বদনাম করছো। এই ছেলে সওদাগরের একটা মান সম্মান আছে এলাকায়, এলাকার মেম্বার আমাদের কথাই চলে। এই ছেলের এসব কাণ্ডে তো আমাদের সেই সম্মান থাকবে না। লিমন আশপাশ দেখে জেহেরের দিকে তাকালো। জেহের তার দিকে চেয়ে আছে, ঠোঁটে মৃদু হাসি বজায় রেখে বলে, তুমি চিন্তা করো না বাবা, আমি এসেছি তো, সব ঠিক হয়ে যাবে। জেহের চোখ ফিরিয়ে নেয়। লিমন ধীর পায়ে ফরহাদের দিকে এগিয়ে এসে বলে, তুমি আমার বোনকে ভালোবাসো? ফরহাদ কপালের ঘাম মুছে তড়িঘড়ি করে বলে, হ্যাঁ বাসি তো। আমার বোন তো স্বীকার করেছে সে তোমাকে ভালোবাসে না। ফরহাদ মলিন চাহনি দিয়ে বলে, তার মানে কি আমার এতদিনের ভালোবাসা সব বৃথা? ওর বিয়ে ঠিক করেছে, এখন এই ভালোবাসা দিয়ে কি বা হবে? ও যেহেতু চাইছে না সেহেতু তুমি চলে যাও। ফরহাদ হার মানতে নারাজ। দম নিয়ে এসেছে যখন, এই ভালোবাসা আদায় সে করবেই। মনোবল শক্তি বাড়িয়ে বলে, আমাকে কি আপনাদের মানুষ বলে মনে হয় না? আমার কি মন নাই? আপনার বোন আমার মনে জায়গা করে সেখানে একটা 4 মাসের যত্ন গড়ে তুলল। পাহাড় সমান ভালোবাসা আমার মধ্যে তার প্রতি ভালোবাসার পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এটাকে ভোলা এত সহজ? আমি 4টা মাসে এক একটা দিনের এক একটা মুহূর্ত তাকে নিয়ে সারাটা জীবন কাটানোর স্বপ্ন বুনেছি, ঘর বেঁধেছি মনের মধ্যে তার সঙ্গে, তারই সহযোগিতায়। এই ঘর ভাঙাতে আমি পারবো না। লিমন মৃদু হাসলো। দেখছে ফরহাদের মুখশ্রী। এই যুবক আসলে আলাভোলা। জুলফিকার ঠিকই বলেছিল, জাদু বাবাকে ধরবার সময় জুলফিকার তার মির্জাফরের বর্ণনা দিয়ে রেখেছিল। লিমন যেন রোহিণীকে ভালোবাসে, ফরহাদ তেমন চিত্রাকে। তবে এখন পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। আর যাই হোক, এই মহল্লায় নিজেদের নাম ডোবানো যাবে না। তাই বলে, নিজের বিবেককে জাগ্রত করো। তুমি যেটা করতে চাইছো তাতে তোমার ভালোবাসা ফিরবে না, বরং তোমার সম্মান হেও হবে। আমি তোমার মনের অবস্থা কিছুটা হলেও বুঝতে পারছি। ভালোবাসা হারানোর ভয় তোমার মধ্যে জেগে বসেছে। তুমি ভালোবাসা হারানোর ভয় উন্মাদ হয়, এমনটাই হয়। জুলফিকার ভাইয়ের ভবিষ্যৎ একেবারে কেউ বিষ পান করলে তার শরীরে সেই বিষ জ্বালা বাড়িয়ে দেয়, ছটপট করতে থাকে অঙ্গ প্রত্যঙ্গ। ঠিক তেমনই ভালোবাসা একবার নিজের মধ্যে কারোর প্রতি গেঁথে গেলে তাকে হারাবার সময় উন্মাদ হয়ে যেতে হয়। ফরহাদ আকুতি করে বলে, তাহলে আমাকে এই উন্মাদনা থেকে মুক্ত করুন। চিত্রার মাথা ঘুরে উঠল। তার কাছে এই কথাগুলো পরিচিত। মাথায় হাত চেপে রাখে, যেটা নজরে আসে ফালাকের। এগিয়ে আসতে নেয়, কিন্তু জাহানারা বাধা দিয়ে বলেন, জুলফিকারের হাতে আমাদের মারবে নাকি? ফালাক থমকে গেল। জাহানারা চলে গেল চিত্রার কাছে। চিত্রা না পেরে চিৎকার করে বলে, বন্ধ করুন এসব। কি হচ্ছে কি? এগুলার কতক্ষণ? ফরহাদ ছলছল চাহনি দিল। জেহের সুযোগের সদ্ব্যবহার করে ফরহাদের কাছে এগিয়ে এসে বলে, নাটক বন্ধ করে দূর হ বাড়ি থেকে। জুলফিকারের প্রিয় মির্জাফর তুই, নাহলে এতক্ষণে তোর শরীরের ক্ষত দ্বিগুণ হয়েছে তো। ফরহাদ কিছু বলতে নেবে লিটন সওদাগর বলেন, আমার মেয়ের জবান থেকে শুনেও ক্ষান্ত হবে না? এবার কি মহল্লার মধ্যে তোমাকে শাস্তি দিব? আমাদের উত্ত্যক্ত করা বন্ধ করো, নইলে তোমার নামে মামলা দেওয়া হবে। মর্জিনার গা কেঁপে উঠল। কান্না করে দিয়ে দুহাত এক করে অনুরোধ করতে থাকে, আমার ভাইজানকে মাফ কইরা দেন, তার নামে মামলা দিবেন না। আজ থেকে আমি ওই বাড়িতে থাকবো না, আমার ভাইজানের সাথেই চলে যাব। রুবাইদা এগিয়ে এসে বলে, কি বলছিস কি তুই? মর্জিনা ক্ষিপ্ত কণ্ঠে জানায়, ঠিকই বলছি, আমার সমাজের পরোয়া করার দরকার নেই। গরিবের আবার কিসের সমাজ? ভালোবাসার দাবি রাখলে বিনিময়ে গরিবরাই অপমানিত হয়, ধনীদের এক্ষেত্রে কোনো অপমান নেই। তারা কৌশলে নিজেদের সম্মান ধরেই রাখে। জিসান খপ করে মর্জিনার হাত ধরে বলে, খবরদার কোথাও যাবি না। মর্জিনা তেজ দেখিয়ে বলে, কেন যাব না? আমার কোনো পরিচয় নাই এই বাড়িতে। কাজের বেটি ছিলাম এতকাল, কাজের বিনিময়ে লেখাপড়া করছি। আমার এই কাজের বেটির পরিচয়ের জন্যই আমার ভাই ভালোবাসা পাইল না। বেশি বকছিস মর্জি। কেন গিন্নিমা?
ভুল কি বললাম? আমি তো এই বাড়ির কাজের বুয়া। সেই কাজের বুয়ার ভাইকে কেউ মানবে নাকি? সাধারণ ছেলে হইলেও ভাইজান খেয়ে মেনে নিতেন সবাই। কাজের বুয়ার ভাই বলেই মানতে কষ্ট। একটু বেশি বুঝলি না? আমি একদম ঠিক ঠিক বুঝছি, শুধু বোঝার সাথে তাল মেলানোর ইচ্ছাটা ছিল না। রুবাইদার চোখ ঝাপসা হয়ে এলো। যাকে মেয়ের মতো স্নেহ দিয়ে বড় করলো তার থেকে এসব শুনছে। রুবাইদা যতদূর পেরেছে এই মেয়েকে কাজ করা থেকে দূরে রেখেছে। কাজের মধ্যে শুধু ফরিদা আর জুলফিকার ডাক দেয় মর্জিনাকে। জুলফিকার খুব কম ডাকে, অতি প্রয়োজনে নিরুপায় হয়ে। ফরিদা ডাক দিলেও রুবাইদা যত পারে মর্জিনাকে সরিয়ে দেয়।